চারিদিকে যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গ চলছে, আজকে ৮ দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন। সেই ৮ দলগুলো খুব একটা যে গুরুত্বপূর্ণ দল সেটা বলা যাবে না। চেয়েছিলেন যেন তার প্রতি সবার আনুগত্য অটুট থাকে, এজন্য তার পদত্যাগ ভাবনার কথা দ্রুত ছড়িয়ে দেওয়া হয়। এটি ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান এ, কিন্তু 2 দিন পার হওয়ার পর সরকার সমর্থকেরা বুঝে গেছে প্ল্যান এ ফেল করেছে। তাই এখন সরাসরি অস্বীকার করা হলো পদত্যাগের ভাবনার কথা। এমন পরিস্থিতিতে প্ল্যান বি নিয়ে মাঠে নামতে চাচ্ছে ডক্টর ইউনূস ও তার সমর্থকেরা। মোহাম্মদ ইউনূস আর কোনোদিনও বাংলাদেশে তো পা রাখতে পারবে না, আর যদি বাংলাদেশে সেই সময় থেকে থাকে তাহলে বাংলাদেশের বাইরে কোনোদিন যেতে পারবে না। তার ফাঁসির কাঠেও কিন্তু ঝুলতে হতে পারে। এছাড়া এই সার্জিস, নাহিদ থেকে শুরু করে হাসনাত, এরা তো একেবারে চক্করে ফেসে যাবে, এবং এদের যে ভবিষ্যৎ কি হবে, শুধু এরা 3 জন নয়, আরও এদের সঙ্গে বৈষম্য বিরোধী যে রয়েছে তাদের কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবি উঠেছে। জাতীয় সরকার গঠন করে 5 বছর ক্ষমতায় থাকা, এবং কি সেখানে ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি। তো প্রধানমন্ত্রী ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। চারিদিকে যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গ চলছে, আজকে ৮ দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন। সেই ৮ দলগুলো খুব একটা যে গুরুত্বপূর্ণ দল সেটা বলা যাবে না। অনেক দলের সঙ্গেই এই সরকার বসতে চায় না, আলোচনা করতে চায় না। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ দলের সঙ্গে, যেমন জাতীয় পার্টি, বাম দলগুলোর সঙ্গে তারা বসতে চাচ্ছে না, কোনো ধরনের আলোচনা করছে না। এই ব্যাপারগুলো যখন চোখে পড়ছে তো, এবং প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে নানা রকমের কথা হচ্ছে, তখন দৈনিক মানবজমিন নতুন একটা তথ্য সামনে নিয়ে এসেছে এবং তারা বলতে চাইছে যে পদত্যাগের ব্যাপারটা যমুনাতে আর নেই। যমুনা পদত্যাগের ব্যাপারে প্রস্তুতি আর নিচ্ছে না। দাবার চাল নতুন করে চালার প্রস্তুতি হচ্ছে যমুনাতে, সেরকম প্রস্তুতি যমুনাতে চলছে। এবং নতুন করে দাবার চাল দিয়ে কিভাবে মন্ত্রী বাঁচানো যায়, রাজা বাঁচানো যায়, রাজা বাঁচানোর জন্য কি কি চাল দেয়া যায়, কোন কোন কৌশল অবলম্বন করা যায়, সেরকম প্রস্তুতি, সেরকম কর্মযজ্ঞ যমুনাতে চলছে। এমন একটা নিউজ করেছে গত রাতে মানবজমিনের সেই নিউজে কি বলার চেষ্টা করলো তারা, কেন তারা এইভাবে ব্যাখ্যা করছে, কি হচ্ছে যমুনাতে, সেই আলোচনা করার চেষ্টা। মানবজমিনের কথা, দৈনিক মানবজমিন যে শিরোনামটা করেছে আপনারা একটু দেখে নিন। সেই শিরোনামটা করেছে সেটা হচ্ছে পদত্যাগ নয়, নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে। অর্থাৎ দাবার ঘুঁটি নতুন করে সাজানো হচ্ছে, এমনটাই মানবজমিন বলার চেষ্টা করেছে। অনেক বড় রিপোর্ট করেছে, তার মাঝে গুরুত্বপূর্ণ জায়গা থেকে একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন। তারা বলছে যমুনায় এখন আর পদত্যাগের প্রস্তুতি নেই, নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে। যেমনটা দাবা খেলায় ঘটে থাকে, রাজা চেকমেট হয়ে গেলে নতুন করে সাজাতে হয়। পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি সেরকমই। যারা সরকারের ভেতরে থেকে ভিন্ন মতলবের ঘুঁটি চালাচালি করছিলেন তারা এখন মুখ লুকাচ্ছেন। অর্থাৎ সরকারের ভেতরে থেকে যারা বিভিন্নভাবে কুমতলবে কাজ করে যাচ্ছিলেন তারা মুখ লুকানোর চেষ্টা করছেন। পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই এটা এখন সত্য। অন্তত 3 থেকে 4 জনকে বিদায় নিতে হবে সমঝোতার আলোকে, তেমন প্রস্তুতি যমুনাতে চলছে। অর্থাৎ উপদেষ্টা পরিষদের অন্তত 4 জনকে, কমপক্ষে 4 জনকে বিদায় নিতে হচ্ছে, এমনটা মানবজমিন নিশ্চিত করছে। তারা বলছে যে এটা সত্য, প্রফেসর ইউনূস একজন ভালো ব্যাংকার, একজন ভালো সুবক্তা, একজন দক্ষ এনজিও সংগঠক, কিন্তু একজন ভালো রাজনীতিবিদ তিনি নন। যে কারণে বারবার সংকট হচ্ছে, চ্যালেঞ্জের মুখে পড়ছে তার সরকার। তাছাড়া পদত্যাগ করতে চাইলেই কি পদত্যাগ করা যায়? তাই আপাতত পদত্যাগ নয়, সামনের দিনগুলো কেমন হবে তা নিয়ে চিন্তা করছে তার প্রশাসন। নির্বাচন ডিসেম্বরে হবে, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। অর্থাৎ মানবজমিন নিশ্চিত করছে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হচ্ছে, এই ব্যাপারে আর কোনো সংশয় নেই, এই সংশয়ে কেটে গেছে। তারা বলছে আমরা আগেই বলেছি নির্বাচন যত বিলম্বিত হবে সংকট তত তীব্র হবে। অর্থাৎ পর্যবেক্ষক বলছেন যে নির্বাচন দেরিতে হলে সংকট আরও তীব্র হবে, পর্দার আড়ালের শক্তি সুযোগ খুঁজবে, হাতছাড়া হবে নির্বাচন। প্রফেসর ইউনূসের স্বপ্নের নির্বাচনও হারিয়ে যাবে
দৃশ্যপট থেকে, এমনভাবেই বলার চেষ্টা করেছে তারা। এরপরে বলেছে নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে, নির্বাচন বিরোধী একটি শক্তি সরকারের ভেতরে তৎপর ছিল, সাম্প্রতিক ঘটনাবলী সেই শক্তির ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে। অর্থাৎ নির্বাচন যারা পিছাতে চাইছিল, যে কোনোভাবে 3 বছর 5 বছর এই সরকারকে ক্ষমতায় রাখার প্ল্যান আঁকছিল, দাবার কোট সাজাচ্ছিল, সেই গোষ্ঠীর ক্ষমতা খর্ব হয়েছে, তারা দুর্বল হয়ে পড়েছে। সাম্প্রতিক ঘটনাবলী সেই শক্তির ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে। সরকার চালাতে হলে প্রফেসর ইউনূসের আর পেছনে তাকানোর সুযোগ নেই। কে তার বন্ধু, কে তার শত্রু, এটা এখন দেবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ মানবজমিন বলছে যে প্রফেসর ইউনূসের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে, কে বন্ধু আর কে শত্রু, এটা প্রফেসর ইউনূস নিশ্চিত হয়ে গেছেন। তার বিদেশি বন্ধুরাও সতর্ক করছেন, বলছেন ঢাকা কেন্দ্রিক নয়, সরকার হতে হবে বাংলাদেশ কেন্দ্রিক। উপদেষ্টা মণ্ডলীদের মাত্র 6 জন ঢাকার বাইরে কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অর্থাৎ গত 9.5 মাসে উপদেষ্টা পরিষদের মাত্র 6 জন সদস্য ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে যোগ দিয়েছেন, তাছাড়া কেউ ঢাকার বাইরে যাননি। 6 জনের মধ্যে একজন কিন্তু আবার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজে, আরেকজন নাহিদ ইসলাম, আরেকজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরেকজন মাহফুজ আলম, আরেকজন আসিফ নজরুল, এরকম 6 জন কিন্তু এই ঢাকার বাইরের কর্মসূচিতে অংশ নিয়েছে, তাছাড়া অন্যদেরকে দেখা যায়নি। বাকিরা শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নীতি নির্ধারণ করছেন, বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। প্রফেসর ইউনূস যদি একটি গতিশীল সরকার কায়েম করতে চান, তাহলে তার নিজের ঘরকেই আগে ঠিক করতে হবে। সাম্প্রতিক ঘটনাবলী তারই ইঙ্গিত দেয়। অর্থাৎ প্রফেসর ইউনূসের ঘর ঠিক করতে হলে যে কাজটা করতে হবে এবং যে কাজের প্রস্তুতি চলছে বলে মানবজমিন নিশ্চিত করছে, 2টা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে যে সিদ্ধান্ত হয়ে গেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এ ব্যাপারে আর কোনো সংশয় নেই, এটা ছাড়া আর কোনো গত্যান্তর নেই সরকার বাঁচানোর। আরেকটা বড় সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে যে অন্তত 4 জন উপদেষ্টাকে ছাঁটাই করতে বাধ্য হচ্ছে সরকার। সেই 4 জনের 3 জনের নাম তো বলে দেয়াই যায়, ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম। তাদের 3 জনের ব্যাপারে বিএনপি যেহেতু একেবারে হার্ড লাইনে গেছে, তাদের 3 জনকে সরাতেই হবে বিএনপিকে আস্থায় নিতে হলে। আর একজনকে সেটা খুব একটা স্পষ্ট করে যে বলা যায় সেটা বলা যায় না। আর একজন কে হতে পারেন, সেই ব্যক্তি কি আসিফ নজরুল নাকি অন্য কেউ, যাদের কারণে সরকার নানাভাবে বিতর্কিত হচ্ছে? এই প্রশ্নগুলো সামনে এসেই যাবে। তবে মানবজমিনের এই রিপোর্টটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ। তারা ইনফরমেশন সাহিত্যের ভঙ্গিতে ইনফরমেশনটা তুলে এনেছে এবং 2টো শক্ত ইনফরমেশন দিয়েছে। নির্বাচন ডিসেম্বরে হচ্ছে, অন্তত 4 জন উপদেষ্টাকে সরে যেতে হচ্ছে উপদেষ্টা পরিষদ থেকে প্রফেসর ইউনূস যদি সরকার চালাতে চান, নতুবা প্রফেসর ইউনূসও হয়তো তাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে তার নিজের সম্মান রক্ষার্থে। আপাতত সেই ঘটনা ঘটছে না বলেই মানবজমিন বলছে যে তিনি পদত্যাগ করছেন না, উপদেষ্টা পরিষদে কাটছাঁট হচ্ছে। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে, উপদেষ্টা পরিষদে কাটছাঁট হলে কতগুলো? মানবজমিনের ভাষ্যমতো 4 জনে কি কাটছাঁট হবে, নাকি বিভিন্ন দিক থেকে যে দাবি উঠছে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে যাওয়া, অর্থাৎ 10 থেকে 11 জন উপদেষ্টা করা, সেই ক্ষেত্রে সেই পরিমাণ উপদেষ্টা রেখে বাকিদেরকে বাদ দিয়ে সরকার পুনর্গঠন হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। সেনাপ্রধান ফাইনালি বুঝে গেছেন ভালোভাবেই যে তিনি কিছু পারবেন না, তিনি আসলে ভয়ে আছেন, তিনি বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এই যে একটা অস্থিতিশীলতা সেনাপ্রধান সৃষ্টি করলেন, যে একটা রাত বাংলাদেশের জনগণ ঘুমায়নি, যে ওয়াকার কি আকাম করে আমাদের ঠেকাতে হবে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের জনগণ জেগেছিল এবং ওয়াকার রিয়াল খুঁজে করতে পারবেন না, সেটা তিনি ভালোভাবে বুঝে গেছেন। করলে যে খবর আছে এটা বুঝে গেছেন। তবে হ্যাঁ, যা করেছেন সেটা নট লেস দেন কু, সেটা কুয়ের কাছাকাছি, ক্লোজ টু কু। দর্শক, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু করা যায় তার পক্ষে সম্ভব নয়, এটা তিনি বুঝে গেছেন। মোটের উপরে ওয়াকার ভয় পেয়েছেন। তিনি যে ভয় পেয়েছেন, তিনি ভয় পেয়ে যে পিছু হটেছেন তার প্রমাণ দেব। অন দি আদার হ্যান্ড, এই সেনাপ্রধানকে আওয়ামী লীগের কেউ কেউ গালাগালি করে গাদ্দার বলে, আবার এখন দেখলাম যে সজীব ওয়াজেদ জয় নিজেই সেনাপ্রধানকে ধন্যবাদ জানায় এবং খুশি। দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। কেন সজীব ওয়াজেদ জয় খুশি? সজীব ওয়াজেদ জয় তো বাংলাদেশের নাগরিকই না, তিনি তো মার্কিন নাগরিক, শপথবদ্ধ মার্কিন নাগরিক।
শপথবদ্ধ মার্কিন নাগরিক খুশি হওয়ায় না হওয়ায়, নিষিদ্ধ সংগঠনের নেত্রীর ছেলে খুশি হওয়ায় না হওয়ায় বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। তারপরও এটা কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ কিনা এটা খেয়াল রাখতে হবে। দর্শক, সেনাপ্রধান যে ভয় পেয়েছেন তার প্রমাণটা কি? যখন জনগণ সজাগ এবং জনগণ ইউনূসের পক্ষে, এবং ইউনূসের পক্ষে দাঁড়িয়ে কিন্তু ওয়াকারকে গালাগালি করছে। ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন ওয়াকারের ষড়যন্ত্রের কারণে, এবং ওয়াকারকে সরানো না সরানো নিয়েই এই জটিলতা তৈরি হয়েছে। বিষয়টা কিন্তু এরকম। এই জায়গায় যখন নানান নিউজ বাজারে চলছে, তখন আইএসপিআর দুইটা বিবৃতি নিয়ে আমি আলোচনা করব, সামনে এসেছে। একটা হচ্ছে আইএসপিআর এর নামে আওয়ামী লীগ, এটা বোঝাই যায় আওয়ামী লীগ একটা ভুয়া বিবৃতি ছড়িয়েছে। সেই বিবৃতি ওটা সেনাবাহিনীর বিবৃতি নয়, ভুয়া, এটা তারা জানিয়েছে। আরেকটা বিবৃতি হচ্ছে যে সেই 5 আগস্ট বা তার ওই সময়টায় ক্যান্টনমেন্টে কারা কারা হেফাজতে ছিল তাদের তালিকা প্রকাশ করেছে। যদিও এর তালিকা আমরা আগে কনক সরোয়ারের কাছ থেকে পেয়েছিলাম, সেই কনক সরোয়ারের তালিকার সাথে মিলে না। এখন সেনাবাহিনী নিজে তালিকা দিয়েছে। এই তালিকা দেখে আবার সজীব ওয়াজেদ জয় খুশি, তিনি ধন্যবাদ জানিয়েছেন সেনাপ্রধানকে। তার খুশির কোনো গুরুত্ব আছে কিনা বা তাৎপর্য কি, আমি সেটা বিশ্লেষণ করব। প্রথমে একটা ভুয়া বিবৃতি আইএসপিআর এর, যেটাকে সেনাবাহিনী থেকে বলা হয়েছে না এটা ভুয়া, কেউ গুজবে কান দিবেন না। কারণ এর আগে বুঝতে হবে যে আপনার আইএসপিআর এর বিবৃতি রেখে সেনাবাহিনী এখন দুইটা ধারা আছে। একটা হচ্ছে যে ওয়াকারকে রাখতে চায়, তারা ভালো, এমনকি জামাতপন্থী অনেকে ওয়াকারকে চায়, আমি জানি সেনাবাহিনী অনেকের সাথে ভালো ইন্টারাকশন। আবার অনেকে অবাক হচ্ছেন যে জামাতপন্থী অনেকে চায় ওয়াকারকে, রাইট? কেন চায় সে আলোচনা এখন যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা অংশ আছে যে ওয়াকারকে চায় না, কারণ ওয়াকার ছিল আওয়ামী লীগ, আরেকটা অংশ আওয়ামী লীগ বিরোধী। আর ব্যক্তিগত কারণে ওয়াকার ভালো লোক, নামাজি, তাহাজ্জুদ গুজার, এই জায়গা থেকে অনেকে পছন্দ করে। ব্যক্তিগত অফিসারকে, যেহেতু তাদের পলিটিক্যাল আইডেন্টিটিটা এটা ডিসক্লোজ না, এ কারণে ব্যক্তিগত কারণে কোনো তার স্টুডেন্ট তার স্যারকে পছন্দ করতে পারে, এই জায়গাটায় বলেছি যে অনেকে চায়। মানে দুইটা ধারা, এতে কোনো সন্দেহ নেই। এবং ওই দুইটা ধারাকে কেন্দ্র করে জেনারেল কামরুলকে আস্থায় নিয়ে ওয়াকারকে সরানোর চেষ্টা, ডক্টর খলিলুর রহমানের নানান হিসাব নিকাশে ঝামেলাটা তৈরি হয়েছে। তো দর্শক, এই জায়গাটায় দেখবেন যে সেনাবাহিনীর অনেক ভিতরে খবর যেটা আমাদের জানার কথা না, কিন্তু এটা আমরা জানতে পারি। এটা কিন্তু সেনাবাহিনীর দুইটা ধারার কারণে জানতে পারি। যেমন এই ওয়াকারের যে বক্তব্য নিয়ে রাজনীতি যে তোলপাড়, তিনি মানবিক করিডোর নিয়ে যা বলেছেন, তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে যা বলেছেন, প্রফেসর ইউনূসকে যা বলেছেন, এই বিষয়গুলো আমরা নেতিবাচকভাবে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি। আমরা এটা পেয়েছি কিভাবে? আইএসপিআর বিবৃতি দিয়েছে যে অফিসার্স অ্যাড্রেসে ওয়াকার এটা বলেছেন না, তাহলে আমরা এটা কোথায় পেয়েছি? এটা আমরা পেয়েছি অসমর্থিত সূত্র। এই অসমর্থিত সূত্র কারা? আবার দেখবেন যে মাঝে মাঝে নেত্র নিউজ বা বিভিন্ন জায়গায় সেনা সদর নামে কিছু বিবৃতি আসে, সেনা সদর জানিয়েছে। ওই সেনা সদর কিন্তু আইএসপিআর না বা সেনাপ্রধান, ওই সেনা সদরের রেফারেন্স দিয়ে বা উপস্থিত কর্মকর্তার রেফারেন্স দিয়ে আপনারা গণমাধ্যমে যা পড়েন, এটা হচ্ছে ওয়াকার বিরোধীদের বক্তব্য। মানে তারা এটা বাইরে জানায়, তারা জানায় বলে জানতে পারি, নাহলে কিন্তু আমরা জানতে পারতাম না। আমাদের জানার একটাই সোর্স, সেটা হচ্ছে আইএসপিআর। আইএসপিআর কিন্তু অফিসার্স অ্যাড্রেসে কি বলেছে ওয়াকার সেটা বলেনি। তাহলে ওয়াকার বিরোধী একটা অংশ আমাদেরকে নিউজগুলো জানায়, জাতিকে জানায়, আর সেটা নিয়ে আমরা তোলপাড় তৈরি করতে পারি। আর আইএসপিআর যেটা বলে সেটা ওয়াকারের বক্তব্য, আর আইএসপির বাইরে যেটা সেটা ওয়াকার বিরোধীদের বক্তব্য। ক্লিয়ার? তো এখানে আইএসপিআর যে বিবৃতি দিয়েছে এটা হচ্ছে ওয়াকারের ভয়ের প্রতিফলন। ভয় পেয়ে বিবৃতি দিয়েছে। কি? আওয়ামী লীগের লোকজন একটা ভুয়া বিবৃতি ছড়িয়েছে, সেনাবাহিনী অনেক ধৈর্য ধরেছে, আর ধৈর্য ধরবে না, কোনো মব তারা মানবে না। এই যে ঢালাও মামলা, ঢালাও গ্রেপ্তার, এটা চলবে না। এখন দেখেন ঢালাও মামলা, ঢালাও গ্রেপ্তার, এগুলো নিয়ে কনসার্ন কার? আওয়ামী লীগ। অতএব এটা আওয়ামী লীগের বিবৃতি, গুজব। কারণ এটা বলছে যে গুজব, যেমন জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ।
সচেতনতামূলক একটা বিজ্ঞপ্তি দেয় তারা। সেনাবাহিনী বলছে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনীর জনগণের মাঝে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। এর মানে এই যে এগুলোতে এই গুজবে কান দিবেন না। তাহলে ওই গুজবে কি ছিল? গুজবে ছিল এই মব করলে খবর আছে, ঢালাও মামলা চলবে না, সেনাবাহিনী এখন থেকে আর চুপ থাকবে না। এর মানে এই জায়গাগুলো ঠিক না, সেনাবাহিনী এগুলো নিয়ে কোনো কথা বলছে না, বুঝতে পারছেন? ভয়ে এই বিবৃতি দিয়েছে। এছাড়া এতদিন পর কেন ক্যান্টনমেন্টে আটকদের তালিকা প্রকাশ করলো? কারণ এখন ভয় পেয়েছে, না আমরা কোনো অপরাধ করিনি। মানে এমন ভাবে দেখিয়েছে যে যারা সেনা হেফাজত, মানে সেনাবাহিনী এখন জনগণের কাঠ গড়ায়, এখানে ওয়াকার দেখিয়েছে ভাই আমাদেরকে গালাগালি করেন কেন, আমরা তো আওয়ামী লীগ না। আওয়ামী লীগের যারা আমাদের হেফাজতে ছিল এরা তো বেশিরভাগই গ্রেপ্তার হয়েছে, যারা গ্রেপ্তার হয়নি তারা দেশে আছে। আমরা কাউকে পালিয়ে দিয়েছি বিষয়টা এরকম না, যদিও ওয়াকারের তালিকা আমরা বিশ্বাস করব এর নিশ্চয়তা নেই। যেমন হাসান মাহমুদ কোথায় ছিল, এই ধোঁয়াশা কাটেনি। মানে এখানে সেনাপ্রধান এই আইএসপির বিবৃতির মাধ্যমে দেখিয়েছে, তালিকা প্রকাশের মাধ্যমে, যে না আমরা কাউকে পালাতে দেইনি, আমরা জনগণের পক্ষে আছি, অতএব আমরা আওয়ামী লীগ না, আওয়ামী লীগ কোনো স্পেশাল অ্যাডভান্টেজ আমরা দেইনি, এটা দেখিয়েছে। কিন্তু এটা বিশ্বাসযোগ্য না। তো এখানে সজীব ওয়াজেদ জয় আবার খুশি হয়েছে, এটা ভয় দিয়েছেন নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার জন্য। হ্যাঁ, ওয়াকার অনেক অবদান, সেনাবাহিনীর অনেক স্ট্রিক আছে, দ্যাটস রাইট, কিন্তু তিনি তো আওয়ামী লীগ করতেন বা শেখ হাসিনা অ্যাপয়েন্টেড, এটা তো আর বুঝতে পারবেন না। তিনি দায়িত্ব পালন করুক, কিন্তু ডক্টর ইউনূসের সাথে কন্ট্রাডিকশনে যে নয়, আমাদের কথা হচ্ছে এটা। এখানে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে লিখেছেন, এখন বোঝা যাচ্ছে সেনাবাহিনী কেন এতদিন পর তাদের হেফাজতে থাকা ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ করলো। খেলা বুঝতে হবে। সম্ভবত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সই নকল করে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের মিথ্যা রেফারেন্স তৈরি করেছিল ইউনূসগণ। ওই মিথ্যা রেফারেন্সের শপথ নেন ইউনূস সরকার। সেখানে পূর্ণাঙ্গ বেঞ্চের কথা বলা হলেও অন্য কোন বিচারপতির সই ছিল না, বরং তারা বিচারপতিদের বাসায় গিয়েছেন, এই খবরও প্রচার করা হয়েছিল। অথচ আইএসপিআর তার লিস্ট থেকে দেখা যায় যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও এনায়েতুর রহিম সেনাবাহিনীর হেফাজতে ছিল, যা কেউ জানতো না। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে তালিকা প্রকাশের মাধ্যমে গোপন সত্য সামনে আনার জন্য ইউনূস সরকার এই শপথ গ্রহণ অবৈধ, কোনো সন্দেহ নেই। এর মানে এখানে সজীব ওয়াজেদ জয় দেখানোর চেষ্টা করেছেন যে যেহেতু প্রধান বিচারপতি সহ আরো বিচারপতিরা সেনা হেফাজতে ছিলেন, অতএব তারা তো ওই যে রেফারেন্স দিয়েছেন যে না একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে সংবিধানে একটা আর্টিকেলের অধীনে, ওটা ঠিক না, ওটা ভুয়া, এটা বলার চেষ্টা করেছেন। অতএব এটা অবৈধ সরকার। সেনাপ্রধান এই তালিকা প্রকাশের মাধ্যমে এই সরকারকে অবৈধ হিসেবে প্রমাণ করেছে। সজীব ওয়াজেদ জয় এখন খুশি। এই খুশি বোকামির খুশি। প্রথম হচ্ছে সজীব ওয়াজেদ জয় কিছু না, আর এটা যদি হাসিনাও ধন্যবাদ জানায়। এই সরকার হাসিনার সংবিধানের দৃষ্টিতে আমরা হাজারবার বলি অবৈধ, আমরা তো হাসিনার সংবিধান মানি না ভাই, এই সংবিধান অনুযায়ী চলে। আর আপিল বিভাগের রেফারেন্স অনুযায়ী শপথ নিল, 90 দিনের পরে কোনোভাবে এই সরকার থাকতে পারে না এই সংবিধান অনুযায়ী। অতএব মানে সজীব ওয়াজেদ যে আওয়ামী লীগ খুশি যে না এই সংবিধান অনুযায়ী এই সরকার বৈধ নয়, আর এই সরকার এই সংবিধানকে তো আমরা লাথি মারি। এই সরকার বিপ্লবী সরকার, বিপ্লবী চরিত্র, বিপ্লবী সরকার কাগজে কলমে না হলে বিপ্লবী চরিত্র আছে। ধীরে ধীরে সরকার পুরোপুরি বিপ্লবী হবে, জাতীয় সরকার হবে, অন্য ধারা হবে, নতুন সংবিধান হবে। তোমার সংবিধান নিয়ে তুমি থাকো, মনে মনে সুখে থাকো, পাগলের সুখ মনে মনে। আসসালামু আলাইকুম। সারা দেশ জুড়ে একটা গুমোট পরিবেশ, তারপরেও সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন একদিকে খুব জোরদার করা হয়েছে, সে বিষয়ে আমি পরে বলছি। তার আগে প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটি নিয়েও বেশ ধূম্রজালের সৃষ্টি হয়েছে। হয়তো অনেকেই ধরে নিচ্ছি আমরা যে তিনি সহজে পদত্যাগ করবেন না, তারপরেও উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার একনেকের বৈঠকের পরে উপদেষ্টাদের যে রুদ্ধদ্বার বৈঠক ছিল সেখানে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে বৈঠকে প্রধান উপদেষ্টা পদত্যাগ সম্পর্কে কোনো কথাবার্তা হয়েছে কিনা। তিনি যে কথাগুলো বললেন সেগুলো
একটু ডিপ্লোম্যাটিক, যদিও বলেছেন যে না তিনি যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, অর্থাৎ প্রধান উপদেষ্টা এমন কোনো কথা বলেননি যে তিনি চলে যাবেন। তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব, বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করছি। এই হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা। এবং অন্যান্য যে উপদেষ্টা তারাও যে কথাগুলো বললেন বা মুখে কেউ কেউ ক্লু পেটে আছেন, সেখান থেকেও রহস্যের সৃষ্টি হচ্ছে, ঘনীভূত হচ্ছে। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু স্পষ্ট করে বললেন না যে কোনো আলোচনা হয়েছে কিনা, শুধু বললেন, তিনি বলেননি যে তিনি ছেড়ে যাবেন। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বেশ কর্তৃত্ব দেখানো যে ব্যক্তি, তিনি, তার কাছেও প্রশ্ন ছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কিনা। তিনি বলছেন যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদের বৈঠকে। কী নিয়ে আলোচনা হয়েছে? সংস্কার নিয়ে কথা হয়েছে এবং কে কোন বিষয়ে কোথায় কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে। এই যে একটু আগে আমি বলছিলাম বেশ কর্তৃত্বের অধিকারী উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, তার হাবভাব গত 9 মাসে আমরা যা দেখেছি, কখনো কখনো মনে হয়েছে যে তিনিই গভর্নমেন্ট লিড করছেন। যাই হোক, তিনি বলেছেন, তার মুখ থেকে বেরিয়েছে যে কে কোথায় কোন কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার, তিনি মুখে কুলু পেটেছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে। তিনি বলেছেন যে আমি কিছু বলতে পারছি না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল প্রধান উপদেষ্টা তার পদত্যাগ করা বা না করা নিয়ে কিছু বলেছেন কিনা, অথবা উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা। আলী ইমাম মজুমদার তো তাও তো একটা লাইন উল্লেখ করেছেন যে আমি কিছু বলতে পারছি না, আর তারা দুজন কোনো কথাই বের করেননি। এখন বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। একদিক বৈঠক ছিল, সেখানে যারা সচিব পর্যায়ে যারা ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব এবং সরকারি অন্যান্য কর্মকর্তা, তারা সবাই যখন একে একে বেরিয়ে গেলেন তখন রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হলো। এদিকে বিকাল 5টার পরে একটি বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। এই প্রথম এক্সাম্পল সৃষ্টি করা হলো সম্ভবত গত 9.5 মাসে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি। এর আগে আমরা কি দেখেছি, প্রেস উইং থেকে বিবৃতি প্রধান উপদেষ্টার। কখনো কখনো প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন মিস্টার শফিকুল আলম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তো যাই হোক, এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি এসেছে। সেই বিবৃতিতে কি বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত যে 3 প্রধান দায়িত্ব, নির্বাচন, সংস্কার এবং বিচার, মানে আওয়ামী লীগের বিচার, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানান ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করা হয়েছে, জনমনে সংশয় সন্দেহ সৃষ্টি করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশকে স্থিতিশীল রাখতে এই যে 3 প্রধান বিষয়, নির্বাচন, সংস্কার এবং বিচার, এগুলো এগিয়ে নিতে এবং স্বৈরাচারের আগমন চিরদিনের জন্য দেশে ঠেকাতে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে, এই ইত্যাদি ইত্যাদি বিবৃতিতে জানানো হয়েছে। তার মানে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি, এটি সম্পর্কে ক্লিয়ার কোনো মেসেজ পাওয়া যাচ্ছে না। তবে রোববার সর্বদলীয় সভা আহ্বান করা হয়েছে, মানে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। এটি অবশ্যই একটা ইম্পর্টেন্ট এবং ধারণা অনেকে আমরা করছি যে তিনি হয়তো সহসায় পদত্যাগ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার অনেকের ধারণা যে তাকে যেতেই হবে, 10 দিন আগে হোক বা পরে হোক, সেটা অন্য বিষয়। তবে রোববারের বৈঠকটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ। যদি এই বৈঠকের মাধ্যমে, যেটি আশা করা হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল, যে ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে, বা তারিখ ঘোষণা না করলেও নির্বাচনকে ডিসেম্বরকে সামনে রেখে একটা রোড ম্যাপ হয়তো আসবে, সেটি
ধারণা অনেকেরই, স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে অনেক কিছু যে ঠান্ডা হয়ে এসেছে, অনেকের মাতবাড়ি, অনেকের হুঙ্কার হুঁশিয়ার, যে এক ধরনের মবতন্ত্র কোনো কোনো গোষ্ঠীর মধ্যে দেখা যাচ্ছিল, সেটিও ঠান্ডা হয়ে এসেছে। এবং সেনাবাহিনী, প্রথমে যেটা বলছিলাম, সারা দেশে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গুরুত্বপূর্ণ যে স্থাপনা, সেখানে তাদের টহল জোরদার করেছে। এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর আগে একটি বিবৃতিতে বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী দেশের গর্ব এবং আস্থার প্রতীক, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত। এবং গত 21 তারিখে অফিসিয়াল অ্যাড্রেসে তিনি যে কথা বলেছিলেন যে সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে, লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে, এগুলো তো অনেক কারণ ছিল। আমরা সবসময় বলে আসছি সেনাবাহিনী সম্ভবত অনেক বেশি ধৈর্যের পরিচয় দিচ্ছে, সেই ধৈর্য আর সেনাবাহিনী রাখতে চায় না। এবং হঠাৎ করে সারা দেশে যে সেনাবাহিনীর জোরদার উপস্থিতি, তাতে করে অনেকে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, তাতে অনেকে অন্য কোনো কিছু মিন করছেন। তবে সেনাবাহিনী থেকে আবার এটুকুও বলা হয়েছে যে সারা দেশে যে সেনা সদস্যদের উপস্থিতি, এতে করে কারোর আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে মানুষের মন বলে তো কথা, নানান ধরনের রাজনৈতিক হিসাব নিকাশ, নানান ধরনের গুঞ্জন। তবে আপাতত আমাদের মনে হয় না আপাতত সেনাবাহিনী নিশ্চয় ওই দিকে যাচ্ছে যা মানুষ ভাবছে, সেরকম কিছু না। সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোন ভূমিকা অবতীর্ণ হবেন সেটি দেখার বিষয়। তিনি যেই ভূমিকাটা এতদিন পালন করে এসেছেন, চরম পক্ষপাতমূলক, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন কিনা, তার উপরে রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে পারেন কিনা, অথবা অনেকে এও বলছেন যে তিনি যদি থাকেনও নির্বাচন সুষ্ঠু হবে না। খুব স্বাভাবিক কথা, গত 9.5 মাসের যা কিছু আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে, তাদের উপর আস্থা রাখার ন্যূনতম কোনো জায়গা নেই। এবং বিশেষ একটি দলকে, জাতীয় নাগরিক পার্টি, তাদের সব কিছুতে যে কর্তৃত্ববাদ এবং তাদের দ্বারা সরকার যেভাবে নিয়ন্ত্রিত হয়েছে, তাতে খুব এখনও পর্যন্ত স্পষ্ট করে বলা যায় নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে হলে সেটা আদৌ সুষ্ঠু হবে কিনা, যতই তিনি প্রতিশ্রুতি দিক, এটা প্রশ্নের বাইরে থেকে কোনো কিছু করা সম্ভব হবে কিনা, সেটাই অনেকের উদ্বেগের বিষয়। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।